নমস্কার। আমার আজকের আলোচনা বাদক গ্রহ সম্বন্ধে। আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে প্রতিটি আপডেট পেতে থাকুন। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বাদক গ্রহের একটি তত্ত্ব প্রচলিত আছে। বাধক শব্দের অর্থ বাধাকর বা যা বাধা সৃষ্টি করে, কিন্তু বাদক গ্রহ বলতে সাধারণভাবে বাধাকর গ্রহ বোঝায় না। বাদক গ্রহের সংজ্ঞা নিয়ে কিঞ্চিত মতভেদও আছে, সেটা পরে কোনো একদিন আলোচনা করা যাবে। তবে সাধারণত চর রাশি অর্থাৎ মেষ, কর্কট, তুলা, মকর লগ্ন হলে তার একাদশ স্থান বাদক স্থান, ওই স্থানে অধিপতি গ্রহ ও ওই স্থানে অবস্থিত গ্রহকে বাদক গ্রহ বলা হয়। সেই রকমই স্থির লগ্নের ক্ষেত্রে অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক আর কুম্ভ যদি লগ্ন হয় তাহলে নবম স্থান বাদক স্থান, ওই স্থানে অধিপতি ও ওই স্থানে অবস্থিত গ্রহকে বাদক গ্রহ বলা হয়। এবং দ্বিস্বভাব বা দ্ব্যর্থক রাশি অর্থাৎ মিথুন, কন্যা, ধনু ও মীন লগ্ন হলে সপ্তম স্থান বাদক স্থান, ওই সপ্তমের অধিপতি ও সপ্তমস্থ গ্রহকে বাদক গ্রহ বলা হয়। এখন প্রশ্ন হলো এই যে বাদক গ্রহ কীরূপ বাধাকর বা সত্যি বাধাকর কিনা। এখন আমি বাদক গ্রহ সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রে কোন প্রাচীন গ্রন্থে কীরূপ আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তারপরে এই বাদক গ্রহ সত্যই বাধাকর কিনা এবং মানব জীবনে এই বাদক গ্রহ কীরূপ বাধা সৃষ্টি করে সেই বিষয়ে আলোচনা করব। মহর্ষি পরাশর রচিত যে হোরাশাস্ত্র ভারতীয় ফলিত জ্যোতিষবিদ্যার ভিত্তিভূমি হিসেবে সর্বজন স্বীকৃত, সেই বিশাল পরাশরী হোরাশাস্ত্রে বাদক গ্রহ সম্বন্ধে সাধারণভাবে কোনো উল্লেখ নেই। চর পর্যায় দশাফল প্রসঙ্গে মহর্ষি পরাশর কুম্ভাদি 4টি স্থির রাশিকে মেষাদি চররাশির 4টি বাধাস্থান বলেছেন। অর্থাৎ চর পর্যায় দশাফল বিচারের সময় চর রাশির একাদশ স্থানকে বাধাস্থান হিসাবে বিচার করতে হবে। এই প্রসঙ্গে চর রাশি ভিন্ন অন্য রাশি অর্থাৎ স্থির ও দ্বিস্বভাব রাশির বাধাস্থান সম্বন্ধে পরাশরী হোরায় কোনো বিবৃতি নেই। যে বাধাস্থানের কথা তিনি বলেছেন এবং আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বাধাস্থান কেবলমাত্র চর পর্যায়ে দশা বিচারকালেই প্রযোজ্য। এই বিধির সাধারণ প্রয়োগ মহর্ষি উদ্দিষ্ট নয় বলে সিদ্ধান্ত করাই যুক্তিযুক্ত। অন্যত্র মহর্ষি পরাশর বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য বাদক স্থান বা বাদক গ্রহের কথা বলেছেন। অর্গলা যোগ সম্বন্ধে মহর্ষি লিখেছেন যে অর্গলা যোগকারী চতুর্থস্থ গ্রহের বাদক স্থান হল দশম স্থানস্থ গ্রহ, পঞ্চম স্থানস্থ গ্রহের বাদক গ্রহ নবম স্থানস্থিত গ্রহ। কেতুর ক্ষেত্রে তার ঠিক বিপরীত। আর দ্বিতীয় স্থানস্থ গ্রহের বাদক দ্বাদশস্থ গ্রহ এবং একাদশস্থ গ্রহের বাদক তৃতীয়স্থ গ্রহ। জৈমিনী সূত্রেও এই একই উপদেশ আছে, কিন্তু এক্ষেত্রেও বাদক স্থান বা বাদক গ্রহ একটি বিশেষ ক্ষেত্রে অর্থাৎ অর্গলা যোগ বিষয়েই প্রযোজ্য, সাধারণ প্রয়োগের জন্য নয়। যদি হতো তাহলে মহর্ষি পরাশর সেইরূপই লিখতেন। পরাশরী হোরাশাস্ত্রে মহর্ষি পরাশর সর্বদাই বিশদ বিবরণের প্রতি পক্ষপাত করেছেন। সাধারণভাবে বাদক গ্রহের প্রথম উল্লেখ সম্ভবত সুপ্রসিদ্ধ জাতক পারিজাত গ্রন্থে। এই গ্রন্থের বাদক গ্রহ সম্বন্ধীয় বিখ্যাত শ্লোকটি হল ক্রমাচ্চ রাগ দ্বি শরীর ভানা মুপান্ত ধর্ম স্মর গাস্তৌদিশ খরেশ মন্দিস্থিত রাশিনাথা হ্যাতিব বাধা কর খেচরা সুপণ্ডিত সুব্রহ্মণ্য শাস্ত্রীর ইংরাজি অনুবাদে সরল বাংলা করলে শ্লোকটির অর্থ এইরূপ হয় যে চর, স্থির ও দ্বিস্বভাব রাশি লগ্ন হলে যথাক্রমে একাদশ, নবম ও সপ্তম রাশিতে অবস্থিত গ্রহ এবং উক্ত স্থানের অধিপতি গ্রহ বাধাকর হবে যদি তারা একই সঙ্গে মান্দি অর্থাৎ গুলিকস্থিত রাশির অধিপতি হয়।
পণ্ডিত সুব্রহ্মণ্য শাস্ত্রীর এই অনুবাদ সঠিক কিনা সে বিষয়ে সন্দেহ আছে, কারণ ওই শ্লোকটির এই রকম অর্থ করা যায় যে চর, স্থির ও দ্বিস্বভাব রাশির যথাক্রমে ওই রাশি থেকে একাদশ, নবম ও সপ্তম রাশিতে অবস্থিত গ্রহ ও ওই রাশির অধিপতি গ্রহ এবং খরেশ ও মান্দিস্থিত রাশির অধিপতি গ্রহ অতীব বাধাকর হবে। অন্য একটি প্রাচীন বিখ্যাত জ্যোতিষগ্রন্থ সর্বাত্ম চিন্তামণি গ্রন্থেও একই শ্লোক আছে। দ্বিতীয় পংক্তিতে বা দ্বিতীয় লাইনে হ্যাতিব শব্দের জায়গায় অতীব শব্দ ব্যবহার হয়েছে, তাতে অর্থের কোনো পরিবর্তন হয়নি। সর্বাত্ম চিন্তামণি সম্ভবত জাতক পারিজাতের থেকে প্রাচীনতর গ্রন্থ। সর্বাত্ম চিন্তামণি গ্রন্থের ওই শ্লোকের অনুবাদেও একটু আগে বলা দ্বিতীয় প্রকার অর্থের সমর্থন পাওয়া যায়। সর্বাত্ম চিন্তামণি গ্রন্থে উক্ত শ্লোকটির আগে একটি বিবৃতি আছে, গ্রহাণাং স্থান বশেন পরস্পর বাধকত্ব মাহ, অর্থাৎ গ্রহগণের স্থানবশত পরস্পরের বাধকত্ব। শিরোনামমূলক এই বিবৃতি তার পরবর্তী শ্লোক থেকে এটা অনুমান করা অসঙ্গত হয় না যে শুধুমাত্র লগ্ন থেকে নয়, প্রতিটি রাশি বা ভাবেরই বাধকস্থান বা বাধক গ্রহ ওই পদ্ধতি অনুযায়ী নির্ণয় করা সম্ভব। শ্লোকের আগের বিবৃতি ও শ্লোকটি পাঠ করার পর এই প্রকার অর্থ করা যেতে পারে যে কোনো রাশি থেকে চর, স্থির ও দ্বিস্বভাব অনুযায়ী একাদশ, নবম ও সপ্তমস্থ রাশিস্থ গ্রহ ও ওই রাশির অধিপতি গ্রহ প্রথম রাশিটির বাধাকর গ্রহ এবং খরেশ ও মান্দিষ্ঠিত রাশির অধিপতি অতীব বাধাকর। সর্বাত্ম চিন্তামণি গ্রন্থের পণ্ডিত কাশিরাম পাঠককৃত হিন্দি অনুবাদে এই অর্থই করা হয়েছে। জাতক পারিজাত গ্রন্থে বাধক স্থান থেকে কেন্দ্রস্থ গ্রহের দশাও দুঃখপ্রদ বা দুঃখদায়ক বলা হয়েছে। এছাড়া প্রশ্ন গণনার বিখ্যাত গ্রন্থ প্রশ্নমার্গতেও বাধক গ্রহের উল্লেখ আছে। ওই গ্রন্থ অনুযায়ী আরূঢ় লগ্ন থেকে চর, স্থির বা দ্বিস্বভাব অনুযায়ী যথাক্রমে একাদশ, নবম ও সপ্তম স্থান আরূঢ় লগ্নের বাধক স্থান। জাতক পারিজাত ও সর্বাত্ম চিন্তামণি গ্রন্থ থেকে এই বিষয়ে প্রশ্নমার্গ গ্রন্থের পার্থক্য এই যে প্রশ্নমার্গে আরূঢ় লগ্ন থেকে বিচার, জন্মলগ্ন থেকে নয়, এবং খরেশ ও মান্দিষ্ঠিত রাশির অধিপতিদের বাধক বলা হয়নি। প্রশ্নমার্গ গ্রন্থে বাধক গ্রহের সংজ্ঞা অবশ্য ব্যাপকতর। প্রশ্নমার্গকার বাধক স্থান থেকে কেন্দ্রস্থানকেও বাধক স্থান হিসেবে চিহ্নিত করেছেন। জাতক পারিজাত গ্রন্থেও দশাফল বিচারে এইরকমই উল্লেখ আছে। শুধু তাই নয়, প্রশ্নমার্গকারের মতে সকল চর রাশির বাধক স্থান বৃশ্চিক, বৃষের মকর, কুম্ভের কর্কট এবং মিথুন ও মীন রাশির বাধক স্থান ধনু। প্রশ্নমার্গ গ্রন্থের বাধক গ্রহের সংজ্ঞা অনেকে জাতক বিচারে প্রয়োগের পক্ষপাতী, কিন্তু প্রশ্নমার্গতে বলা বাধক গ্রহের তত্ত্ব মানলে অনেক সময়ই কোনো গ্রহেরই অবাধকত্ব পাওয়া যাবে না, অর্থাৎ অনেক সময় সব গ্রহই বাধক হয়ে দাঁড়াবে। তাছাড়া প্রশ্ন গণনার নিয়মাবলী জাতক শাস্ত্রে বা জন্মকুণ্ডলী বিচারে প্রয়োগ করা যুক্তিসম্মত বলে আমাদের মনে হয় না। এবার আসি বাধক গ্রহ নিয়ে আমার এই আলোচনার মূল কারণে। বাধক গ্রহ বলতে কোন প্রাচীন গ্রন্থে কী বলা হয়েছে তা আপনাদের জানালাম। জ্যোতিষের ছাত্ররা আমার এই আলোচনা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। এখন প্রশ্ন হলো, গ্রহের এই বাধকত্ব বাস্তবে রাশিচক্র বিচারের সময় সঠিক ফলাদেশ করতে কতটা সাহায্য করে? বাস্তবে রাশিচক্র বিচারের সময় যে কোনো যোগের উপর ভিত্তি করে ফলাদেশ করলে ভবিষ্যতে সেই ফলাদেশ যদি না মেলে তাহলে সেই যোগের সার্থকতা থাকে না। জাতক পারিজাত বা সর্বাত্ম চিন্তামণি গ্রন্থ পরবর্তীকালে জ্যোতিষীদের মধ্যে সর্বদাই অতি সমাদৃত হয়ে আসছে, কিন্তু
কোনো গ্রন্থেরই সকল উপদেশের সঙ্গে বাস্তবের ঐক্য বা মিল হতে দেখা যায় না। সেই জন্য প্রয়োজন আধুনিক পরিসংখ্যান বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন জ্যোতিষগ্রন্থগুলিতে বর্ণিত সূত্রগুলির মূল্যায়ন করা, কিন্তু তা একক প্রচেষ্টায় সম্ভব নয়। বিকল্প হিসেবে আমরা কয়েকজন কৃতি বঙ্গসন্তানের জন্মকুণ্ডলিতে বাধক গ্রহের প্রভাবের গুরুত্ব নির্ণয় করতে প্রয়াসী হব। দেখা যাক বিশিষ্ট মনীষীদের রাশিচক্রে বাধক গ্রহের কীরূপ প্রভাব পড়েছিল। প্রথমেই দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিচক্র। রবীন্দ্রনাথ ঠাকুরের মীন লগ্ন, লগ্ন দ্বিস্বভাব রাশি হয়, বাধক স্থান কন্যা। কন্যায় কোনো গ্রহ নেই। চতুর্থ সপ্তমপতি বুধ এক্ষেত্রে বাধক গ্রহ। বুধ দ্বিতীয়, রবি ও শুক্রের সঙ্গে অবস্থান করছে। বুধের মহাদশায় তার জন্ম। 12 বছর 3 মাস 8 দিন ভোগ্যদশা ছিল। ধনী ও অভিজাত পরিবারের শিশুদের মতোই রবীন্দ্রনাথের শৈশব ও কৈশোর কেটেছিল। ওই সময়ের উল্লেখযোগ্য ঘটনা তার উপনয়ন ও পিতার সাথে বোলপুর ও হিমালয় ভ্রমণ, যা তার মনে গভীর ও স্থায়ী রেখাপাত করেছিল। এটা দেখা গেল বুধের মহাদশার কথা। এবার দেখা যাক বুধের অন্তর্দশাগুলি তার জীবনে কি বাধা নিয়ে এসেছিল, যেহেতু বুধ বাধক গ্রহ। দেখা যায় রবীন্দ্রনাথের জীবনে বুধের কোনো অন্তর্দশাই বাধাকর হয়নি। উদাহরণস্বরূপ শেষ 3টি বুধের অন্তর্দশার কথা ধরা যাক। চন্দ্রের দশায় বুধের অন্তর্দশায় তার ইংরাজি গীতাঞ্জলির প্রকাশ, যার ফলে পরবর্তীকালে তার নোবেল পুরস্কার প্রাপ্তি। মঙ্গলের মহাদশা বুধের অন্তর্দশায় শ্রীনিকেতন ও বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দেশে বিদেশে ভ্রমণ ও সংবর্ধনা লাভ। চীন, জাপান, দক্ষিণ আমেরিকা, ইউরোপ প্রভৃতি দেশে ভ্রমণ করেছিলেন। প্রধান কাব্যগ্রন্থ ও নাট্যগ্রন্থাদি প্রকাশ। কলকাতায় প্রথম ভারতীয় দর্শন সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের সভাপতিত্ব তিনি এই মঙ্গলের মহাদশা বুধের অন্তর্দশাতেই করেছিলেন। এরপর দেখা যাক রাহুর মহাদশা ও বুধের অন্তর্দশায় কী ঘটেছিল। এই সময়েও সাহিত্য রচনা অব্যাহত, দেশে বিদেশে ভ্রমণ ও বিপুল সম্বর্ধনা লাভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামতনু লাহিড়ী অধ্যাপক পদ লাভ, কমলা বক্তৃতা প্রদান, যে বক্তৃতা পরবর্তীকালে মানুষের ধর্ম নামে প্রকাশিত হয়েছিল। বঙ্গ সাহিত্যের আর এক কৃতি সন্তান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। লগ্ন কর্কট, চর রাশি হেতু একাদশ স্থান, বৃষ রাশি বাধক স্থান। একাদশে অবস্থিত গ্রহ মঙ্গল ও একাদশপতি শুক্র বাধক গ্রহ। 19 বছর 2 মাস 21 দিন থেকে 26 বছর 2 মাস 21 দিন পর্যন্ত মঙ্গলের দশা ছিল। এই সময় তার সাহিত্যিক জীবনের সূত্রপাত। এবার দেখা যাক মঙ্গলের অন্তর্দশায় তিনি কীরূপ ফললাভ করেছিলেন। রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশায় সাহিত্য রচনা ও খ্যাতির বিস্তার অব্যাহত। বৃহস্পতির দশায় মঙ্গলের অন্তর্দশায় রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি, চীন ভ্রমণ ও একাডেমি পুরস্কার লাভ। শুক্রের দশা তিনি ভোগ করেননি। তাহলে শুক্রের অন্তর্দশায় কী ঘটেছিল দেখা যাক। বৃহস্পতির দশা ও শুক্রের অন্তর্দশায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল কর্তৃক বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন, আর শনির দশা শুক্রের অন্তর্দশায় নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতিত্ব, জ্ঞানপীঠ পুরস্কার লাভ, 70তম জন্মদিনে মহাজাতি সাধনে দেশবাসীর সম্বর্ধনা লাভ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে বাধক গ্রহের তেমন উল্লেখযোগ্য প্রভাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনে তেমন পড়েনি। কিছু বাধাবিঘ্ন তার ব্যক্তিগত জীবনে থাকতে পারে, কিন্তু সেগুলির জন্য শুধু বাধক তত্ত্বকে দায়ী করা যায় না। তার জন্য অন্যান্য প্রতিকূল গ্রহযোগ বিচার্য এবং সেগুলি তার জন্য দায়ী। কিন্তু তিনি যে কারণে বিখ্যাত, সেই কর্মজীবনে বাধক গ্রহ কোনো বাধা সৃষ্টি করেনি। বঙ্গভূমির আর এক কৃতি সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জন্ম বৃষ লগ্নে, স্থির রাশিতে লগ্ন বলে বাধক স্থান। লগ্ন থেকে নবম রাশি মকর। মকরে গ্রহ নেই, নবমপতি শনি অষ্টমে বক্রী হয়ে বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করছে। বাধক গ্রহের শনির দশাকালে 13 বছর 11 মাস 16 দিন থেকে 32 বছর 11 মাস 16 দিন পর্যন্ত শ্যামাপ্রসাদের অসাধারণ কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার বিপুল খ্যাতি লাভ। এক্ষেত্রেও বাধক গ্রহ কোনো বাধা সৃষ্টি করেনি।
এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। বৃষ লগ্নের ক্ষেত্রে শনি নবম ও দশমপতি হিসেবে রাজ্যকারক গ্রহ। আমি আমার বিগত 26 বছরের জ্যোতিষ পেশায় প্রচুর বৃষ লগ্নের জাতক জাতিকাকে দেখেছি যারা শনির দশায় প্রচুর উন্নতি করেছেন। এছাড়া প্রচুর বৃষ লগ্নের জাতক জাতিকাকে শনির দুর্বলতা হেতু নীলা ধারণ করিয়েছি এবং তারা শুভ ফল লাভ করেছেন। পরাশরীয় সূত্র অনুযায়ী একই গ্রহ কেন্দ্রপতি ও ত্রিকোণপতি হলে সেই গ্রহ রাজ্যকারক গ্রহ হয়। তাহলে বৃষলগ্নের ক্ষেত্রে সেই রাজ্যকারক গ্রহ কি করে বাধক হতে পারে সেটা ভাববার বিষয়। আচ্ছা, এবার বলি বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী সম্প্রদায়ের প্রধান ও সিদ্ধ সাধক হিসেবে খ্যাত শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের কথা। এনার মীন লগ্ন, সপ্তমে চন্দ্র ও বক্রী শনি, সুতরাং সপ্তমস্থ চন্দ্র ও শনি এবং সপ্তমপতি বুধ বাধক গ্রহ। 40 বছর 8 মাস 4 দিন বয়স থেকে শনির দশা, 19 বছর ও তারপরে বুধের 17 বছর দশাকালে তার সাধক জীবনের খ্যাতি ও গুরুশক্তি প্রকাশের মহিমা বিস্তারে দেশব্যাপী তার পরিচিতি হয়। এইরকম অনেক উদাহরণ আছে। আরও উদাহরণ এখানে দিতে গেলে ভিডিওটি আরও বড় হবে। আপনারা নিজেদের অভিজ্ঞতার সাথে এইসব উদাহরণ মিলিয়ে নেবেন, বিশেষ করে জ্যোতিষের ছাত্ররা। তবে এই সকল উদাহরণ পর্যালোচনায় এই সিদ্ধান্ত অনিবার্য হয়ে পড়ে যে জাতক পারিজাত ও সর্বাত্ম চিন্তামণিতে উক্ত বাধক গ্রহ তত্ত্ব বাস্তবের কোষ্ঠীপাতরে সত্য বলে প্রমাণিত হয় না। আমাদের জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা থেকে বহু দৃষ্টান্ত দেওয়া সম্ভব, কিন্তু সেই দৃষ্টান্তগুলি আপনাদের কারো পক্ষে মিলিয়ে নেওয়া সম্ভব হয় না। তাই সুপরিচিত কয়েকজন বিখ্যাত ব্যক্তির দৃষ্টান্ত দেওয়া হলো। সুতরাং বাধক গ্রহের তত্ত্ব প্রয়োগসিদ্ধ নয় বলেই আমাদের মনে হয়। সব ক্ষেত্রেই দেখা যাবে জাতকের জীবনে প্রাপ্ত অশুভ ফলের জন্য গ্রহের বাধকত্ব দায়ী নয়। কোষ্ঠীর গ্রহ সন্নিবেশের উপর পরাশরী জ্যোতিষ বিচার পদ্ধতিতেই সেই অশুভত্ব নির্ণীত হয়। বস্তুত বাধক গ্রহের তত্ত্ব যুক্তিসম্মত নয় এবং পরাশরী যে সূত্রাবলী স্বতঃসিদ্ধ বলে মান্য তার বিরোধী। চর রাশির একাদশ স্থান দ্বাদশ স্থান বলা হয়েছে, কিন্তু ইহা সর্বজন স্বীকৃত যে একাদশস্থ গ্রহ মাত্রই শুভ ফলদাতা। একাদশপতি ত্রিশলাপতিত্ব হেতু প্রবল অশুভ, বাধকত্ব ছাড়াই, কিন্তু অবস্থান ও সম্বন্ধবশত একাদশপতিও শুভপ্রদ হতে পারেন। স্থির রাশির নবম স্থানকে বাধক স্থান বলা হয়েছে। নবমপতি আমরা সকলেই জানি কোণপতিত্ব হেতু প্রবল শুভ। পরাশরী হরশাস্ত্রে বহু প্রশংসিত এবং দুস্থানাধিপতি ব্যতীত অন্য গ্রহ, বিশেষত শুভ গ্রহ নবমে অবস্থানে শুভ ফলদাতা বলা হয়েছে। আর পরাশরী হরায় বিংশোত্তরী দশা বিষয়ক অধ্যায়গুলিতে ত্রিকোণে অবস্থানকারী সকল গ্রহের দশান্তর্দশায় শুভপ্রদ বলা হয়েছে। দ্বিষহ রাশির সপ্তম স্থান বাধক স্থান বলা হয়েছে। সপ্তম স্থানের মারকত্ব হেতু কিঞ্চিত অশুভত্ব আছে, কিন্তু তা সত্ত্বেও সপ্তম অন্যতম কেন্দ্রস্থান। কেন্দ্রে অবস্থানে গ্রহগণ বলি হয় এবং পরাশরী হোরায় বিংশোত্তরী দশা বিচারে কেন্দ্রে অবস্থিত গ্রহের দশান্তর্দশা শুভ বলা হয়েছে। উপরন্তু সপ্তমস্থ গ্রহ লগ্নদর্শী গ্রহ বিশেষ শুভ, ইহা পরাশরের উক্তি। তো সপ্তমপতি মারক, এই দোষ ছাড়া সপ্তমপতির শুভত্ব কেন্দ্রপতি হিসাবেই নির্ণয় করতে হবে। সবশেষে বলি, পরাশরীয় জ্যোতিষশাস্ত্রের প্রয়োগসিদ্ধ সূত্রগুলিতেই ফলিত জ্যোতিষের সিদ্ধি লাভ। বাধক গ্রহ জাতীয় তত্ত্বের মূল্য নেই, সে তত্ত্ব যতই প্রাচীনত্বের মহিমা যুক্ত হোক না কেন। আমার এই আলোচনা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্তই, নমস্কার।